হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রিসিটির ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান এফেক্টের পর আমাদের অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ পরিবর্তী প্রবাহ পড়তে হবে। ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং প্রয়োজনীয় চ্যাপ্টার। তা প্রথমে আমরা আলোচনা করি সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহের মধ্যে পার্থক্য কী। সমপ্রবাহ বলা হয় যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ এক নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হয়, সেই প্রবাহকে আমরা বলে থাকি সমপ্রবাহ। কারেন্ট পাসিং থ্রু এ কন্ডাক্টর ইন এ পার্টিকুলার ডিরেকশন। সাধারণত সমপ্রবাহ আমরা পাই ল্যাবরেটরিতে ব্যবহৃত যে তড়িৎ কোষ, অথবা আমরা বাড়িতে যে দৈনন্দিন যে ব্যাটারিগুলো ব্যবহার করি, এই এভারেডি, যেখানে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি রূপান্তরিত করা হয়। এই প্রবাহকে আমরা বলে থাকি সমপ্রবাহ। আমরা এখানে সমপ্রবাহের চিহ্ন এবং তার সাথে যদি কোনো রোধ যুক্ত করা হয় তাহলে সেখানে তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা দেখিয়েছি। এবং লক্ষ্য করে দেখো, সমপ্রবাহ সর্বদা সময়ের পরিবর্তনের সাথে সাথে অভিমুখ এবং তার মান একই থাকে। দেখো, আমরা লেখচিত্র সাহায্যে সময় এবং প্রবাহ মাত্রার একটা গ্রাফ দেখিয়েছি, যেখানে প্রবাহ মাত্রার মান সর্বদা ধ্রুবক অবস্থায় আছে। তো এইরূপ প্রবাহকে আমরা বলে থাকি সমপ্রবাহ। পরিবর্তী প্রবাহ কাকে বলে? না, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ সময়ের পরিবর্তনের সাথে সাথে তার মান এবং অভিমুখের পরিবর্তন ঘটায়, পর্যায়ক্রমিকভাবে, তখন সেই প্রবাহকে আমরা বলে থাকি পরিবর্তী প্রবাহ। When current passing through a conductor changes alternatively with change of time and also in magnitude periodically. দেখো, আমরা এখানে পরিবর্তী প্রবাহর উৎসের চিহ্ন এবং তার সাথে যদি কোনো রেজিস্ট্যান্সকে যুক্ত করা হয়, যদি কোনো রোধকে আমরা যুক্ত করি, তাহলে তার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে তার অভিমুখ একটা নির্দিষ্ট সময় ধরে একদিকে এবং তার পরবর্তী সময়ে বিপরীত দিকে হতে থাকে। লেখচিত্রের সহকারে দেখিয়েছি সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখো পিরিয়ডিক্যালি তড়িৎটা প্রবাহিত হচ্ছে। একবার পূর্ণ আবর্তনের জন্য প্রবাহ এবং তার ঠিক অর্ধেক পজিটিভ এবং অর্ধেক নেগেটিভ। দেখো, যদি একবার পূর্ণ আবর্তনের সময়কে আমরা টাইম পিরিয়ড বলে থাকি, তাই টাইম পিরিয়ডের অর্ধেক টাইম পিরিয়ডে দেখো পজিটিভ এবং পরবর্তী অর্ধেক টাইম পিরিয়ডে নেগেটিভ। এবং তাই নয়, দেখো এখানে যে প্রবাহ মাত্রার মান সেটা 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম থেকে কমতে কমতে 0, আবার বিপরীত দিকে ম্যাক্সিমাম হয়েছে। দেখো, অর্থাৎ অল্টারনেটিভলি ম্যাগনিটিউডের মানটাও পরিবর্তিত হচ্ছে। আমরা সময়ের সঙ্গে রেখচিত্রের যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু তারও পরিবর্তনটা এখানে দেখাবার চেষ্টা করেছি। আমরা এই পরিবর্তী প্রবাহ
লার্জ স্কেলে তৈরি করতে পারি। যেমন আমাদের থার্মাল পাওয়ার স্টেশন, সেখানে আমরা তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করি এবং সেখানে যে তড়িৎ শক্তি তৈরি হয় সেটা পরিবর্তী প্রবাহ। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখানে জল শক্তি থেকে জলবিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, তো সেটাও পরিবর্তী প্রবাহ। অর্থাৎ আমরা পরিবর্তী প্রবাহকে লার্জ স্কেলে তৈরি করতে পারি এবং তা সুলভ, অর্থাৎ খরচ কম প্রয়োজন এবং তৈরি করা অনেক সহজ। এজন্যই আমরা পরিবর্তী প্রবাহ আলোচনা করব। এবারে পরিবর্তী প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য দেখা যাক। তাহলে পরিবর্তী প্রবাহ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একবার পূর্ণ চক্রের জন্য যে সময় নেবে তাকে আমরা বলবো টাইম পিরিয়ড, এবং এই টাইম পিরিয়ডকে সাধারণত আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করতে পারি। এই একবার পূর্ণ চক্রের অর্ধেক চক্র যদি পজিটিভ হয় তাহলে পরবর্তী অর্ধচক্র হবে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ, দেখো এটা পজিটিভ, এদিকে নেগেটিভ। এবং 1 সেকেন্ডে যতগুলি পূর্ণচক্র তৈরি করতে পারবে সেটাকে আমরা বলবো ওই পরিবর্তী প্রবাহের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ভারতবর্ষে আমরা যে পরিবর্তী প্রবাহ তৈরি করি সেখানে এই ফ্রিকোয়েন্সির মান 50 সাইকেলস পার সেকেন্ড, অর্থাৎ এখানে পরিবর্তী প্রবাহ 1 সেকেন্ডে 50 বার পরিবর্তিত হয়। অবশ্যই অন্যান্য ভিন্ন ভিন্ন দেশে এর মান ভিন্ন ভিন্ন হতেও পারে। তাহলে সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহের মধ্যে পার্থক্য আমরা তৈরি করতে পেরেছি। সমপ্রবাহ আমরা তৈরি করব বা আমরা আলোচনা করব এই জন্য যে পরিবর্তী প্রবাহ আমরা আলোচনা করব এই জন্য যে সমপ্রবাহের থেকে পরিবর্তী প্রবাহ সুলভ এবং খুব সহজে তৈরি করা সম্ভব। এবং শুধু তাই নয়, আমরা এই পরিবর্তী প্রবাহকে এক স্থান থেকে অনেক দূরবর্তী স্থানে সঞ্চালিত করতে পারি। এই সকল সুবিধা থাকার জন্য আমাদের এই পরিবর্তী প্রবাহ আলোচনা করতে হবে। এবারে আমরা কিভাবে পরিবর্তী প্রবাহ তৈরি করা যায় এটা একটু আলোচনা করব। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশের পড়েছি যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখা পরিবর্তিত হলে ওই কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তা আমরা সেই তত্ত্বকে অর্থাৎ ফ্যারাডের তত্ত্বকে এবং লেঞ্জের তত্ত্বকে সামনে রেখে আমরা এই পরিবর্তী প্রবাহ তৈরি করতে পেরেছি। একটি সুষম চৌম্বক ক্ষেত্র নেওয়া হয়েছে যার অভিমুখ দেখো এন থেকে এস অভিমুখে। এই সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি আয়তকার কুণ্ডলী যার মোট পাক সংখ্যা হচ্ছে এন, এন হচ্ছে পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস, যার টোটাল এরিয়া হচ্ছে এল ইন্টু বি, অর্থাৎ এল হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ, তাহলে টোটাল এরিয়া হচ্ছে এল ইন্টু বি। দেখো তার উলম্ব অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে। তাহলে সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি বদ্ধ কুণ্ডলীর দু প্রান্তে আমরা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছি, সুতরাং হ্যাঁ যদি ঘুরতে থাকে তাহলে এই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বক বলরেখার পরিবর্তন ঘটতে থাকবে সময়ের পরিবর্তনের সাথে সাথে, ফলে এর দু প্রান্তে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। ঠিক আছে। এবং লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা E ইকুয়াল টু মাইনাস ডি ফাই এম বাই ডিটি
আমরা তড়িৎ চালক বলের মান নির্দেশ করতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে এই বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে সময় পরিবর্তনের সাথে সাথে তড়িৎ ফ্লাক্সের কি পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাহলে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন একবার পূর্ণ আবর্তনের জন্য কত হবে, ধরা যাক কোনো এক মুহূর্তে ওই কুণ্ডলীটা তার অক্ষের সাপেক্ষে থিটা কোণে আছে, তার অক্ষের সাপেক্ষে থিটা কোণে আছে, তাহলে ফাই ইকুয়াল টু হবে ফাই, হেন্স ফাই ইকুয়াল টু হবে, দেখো বি ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা লিখব বি ইন্টু এ ইন্টু কস থিটা। ঠিক আছে, এবং থিটার ভ্যালু 0 থেকে একবার পূর্ণ আবর্তনের জন্য দেখো 360 ডিগ্রি পরিবর্তিত হবে। তাহলে সেই পরিবর্তন আমরা এখানে লেখচিত্র সহকারে আমরা দেখিয়েছি, দেখো। ঠিক আছে, এবং ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই এম বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিটি অফ বি এ কস থিটা ঠিক আছে, এটা হলো একটি পাকের জন্য যদি n সংখ্যক পাক থাকে তাহলে আমরা এটাকে n দিয়ে গুণ করে দেবো, ইট ইজ মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল N। এই n, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু মাইনাস, আমরা এনটাকে আগে লিখি বি ইন্টু এ ডি বাই ডিটি অফ কস থিটার জায়গায় আমরা লিখতে পারি ওমেগা টি। ঠিক আছে, দেখুন তাহলে হ্যাঁ এটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস এন বি ওমেগা মাইনাস সাইন ওমেগা টি, দ্যাট ইজ প্লাস সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে এই হবে তোমার আবিষ্ট তড়িৎ চালক বলের মান। লিখে নাও, আমি একটু পাশে লিখেছি, লিখে নাও। হ্যাঁ কি বলছে, থিটা, হ্যাঁ অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে কুণ্ডলীটা তার ঘূর্ণন অক্ষের সাথে থিটা কোণ করেছে। হ্যাঁ, যে থিটা হচ্ছে অক্ষের সাথে যে কোনো মুহূর্তে উৎপন্ন কোণ। দেখো ঠিক আছে, তাহলে যদি থিটা হয় তাহলে দেখো এই যে আমরা এখানে যে এরিয়া ভেক্টর ধরবো, সেই এরিয়া ভেক্টর তাহলে বি এর সে কত অ্যাঙ্গেল করবে, থিটা অ্যাঙ্গেল করবে। হ্যাঁ, তাহলে অর্থাৎ থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর অ্যান্ড অলসো এ ভেক্টর, এটাও তুমি বলতে পারো, অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর। দেখো ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ইরেজ করে দিচ্ছি। তাহলে আমরা ফাইনালি পেলাম ই ইকুয়াল টু এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। দেখো ঠিক আছে, তাহলে হোয়েন
যখন সাইন ওমেগা টি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তখন ই ইকুয়াল টু ম্যাক্সিমাম, এবং তার ভ্যালু কত হবে, এন বি এ ওমেগা। তো এটাকে আমাকে বলতে পারি ই ম্যাক্স বা ই জিরো। তাহলে হেন্স ই ইকুয়াল টু হয়ে গেল ই জিরো সাইন ওমেগা টি। দিস দ্য ইকুয়েশন অফ অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ পরিবর্তী প্রবাহের যে সমীকরণ বলতে পারি। কি ঠিক আছে? দেখো, হ্যাঁ, যদি বহির্বর্তনীতে যে গ্যালভানোমিটার বা যে রোধ আমরা যুক্ত করব, যদি তার রোধ হয় বর্তনীয় রোধ আর হয়, তবে I ইকুয়াল টু হবে ই বাই আর, দ্যাট ইজ ই জিরো বাই আর সাইন ওমেগা টি। এটাকে আমরা বলতে পারি I জিরো সাইন ওমেগা টি। ঠিক আছে? যেখানে I জিরো ইকুয়াল টু ই জিরো বাই আর। তাহলে I জিরো লেস দেন ই জিরো। ঠিক আছে? তো আমি যদি এটা দিয়ে একটা লেখচিত্র অঙ্কন করি ই জিরো এবং I জিরো দিয়ে, আমরা যদি এটাকে একটা লেখচিত্রে প্রকাশ করি, দেখো, হ্যাঁ, যদি এটাকে আমরা লেখচিত্রে প্রকাশ করি, যার এদিকে টাইম, এদিকে ই অথবা আই। ঠিক আছে? তাহলে ওমেগা টি ইকুয়াল টু 0, তাহলে ই ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 0। ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে, সরি, হ্যাঁ, ওমেগা টি ইকুয়াল টু 90 ডিগ্রি পাই বাই 2, that is sin pi by 2 sin 90 degree equal to E equal to E0, I equal to I0, that is maximum. Okay, ঠিক আছে? Similarly omega t equal to pi by 3 pi by 2, দেখো, অর্থাৎ 270 ডিগ্রি। ঠিক আছে? 3 pi by 2 বলো কত হবে? মাইনাস ই ইকুয়াল টু মাইনাস ই জিরো, আই ইকুয়াল টু মাইনাস আই জিরো। ওমেগা টি ইকুয়াল টু পাই, ই ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 0। তাহলে আমরা এগুলোকে যদি গ্রাফিক্যালি প্রকাশ করি, তা নিশ্চয়ই আমরা এভাবে একে দেখাবো। এই যে ঠিক আছে? দ্যাট ইজ ক্যাপিটাল টি, টি বাই 2, টি বাই 4, 3 টি বাই 4। ঠিক আছে? দেখে নাও। নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। দেখো, হ্যাঁ, এই যে দিস ইজ
প্লাস ই জিরো, দিস ইজ মাইনাস ই জিরো। আর এর সাথে যদি আমরা আই গ্রাফ করি, দেখো আই জিরো লেস দেন ই জিরো, একটু ঠিক আছে, দেখো। সো দিস ইজ আই জিরো। তাহলে আমরা গ্রাফিক্যালি এটাকে দেখাতে পেরেছি। তাহলে আমরা এই থেকে বলতে পারি, বা আমরা যদি এইভাবে বলি যে ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। তাহলে ই এবং আই একই দশায় থাকে। কি ই অ্যান্ড আই আর ইন সেম ফেজ, একই দশায় বলে দেখো গ্রাফের নেচারও একই রকম হয়েছে। দেখো বলা হচ্ছে যে যেহেতু আই এবং ই সময়ের সাথে পরিবর্তিত হয়, তাই ই এবং আই এর অ্যাভারেজ মান বা গড় মান আমাদের নির্ণয় করতে হয়। তাহলে গড় মান আমরা বার করব একবার পূর্ণ আবর্তনের জন্য। দেখে নিই যে এই একবার পূর্ণ আবর্তনের জন্য আই অ্যাভারেজ বা ই অ্যাভারেজ কত হয়। তাহলে ই অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to t ই ডিটি বাই ইন্টিগ্রেশন 0 to t dt। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে, 1/t ক্যাপিটাল টি, 1/T ই জিরো সাইন ওমেগা টি ডিটি 0 to t। তাহলে ই জিরো বাই টি সাইন মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা 0 to t। দেখো দ্যাট ইজ ইকুয়াল টু 0। কি তাহলে ঠিক একই রকম ভাবে অনুরূপে সিমিলারলি আই অ্যাভারেজ 1/t 0 to t আই ডিটি ইকুয়াল টু 0। তাহলে একবার পূর্ণ আবর্তনের জন্য ই এর গড় মান বা আই এর গড় মান 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা কি করব না, অর্ধ আবর্তনের জন্য অর্থাৎ অর্ধেক আবর্তন করলে কত হয় আমরা দেখে নিতে পারি। সুতরাং নাম্বার 2, অর্ধেক আবর্তনের জন্য। ঠিক আছে, তাহলে আই অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to t/2 I dt divided by 0 to t/2 dt, that is 2/t
ঠিক আছে, তাহলে হেন্স 2/t ইন্টু I0 মাইনাস cos ওমেগা t বাই ওমেগা 0 to t/2। দেখে নাও আমরা ঠিক করেছি। ঠিক আছে, দেখে নাও। তাহলে ভ্যালু পুট করো, কি হবে 2/π ইন্টু I0, ভ্যালু পুট করে দাও। দ্যাট ইজ ইকুয়াল টু 0.607 of I0, oh sorry 637 of I0। সিমিলারলি আমরা I অ্যাভারেজ বার করলাম, একই রকম ভাবে তুমি E অ্যাভারেজ বার করতে পারো। E অ্যাভারেজ অলসো ইকুয়াল টু 2E0/π, দ্যাট ইজ ইকুয়াল টু 0.637 E0। ঠিক আছে, দেখো তাহলে পূর্ণ চক্রের জন্য ই বা আই এর গড় মান 0 হয়, কিন্তু অর্ধচক্রের জন্য তার নির্দিষ্ট মান পাওয়া যেতে পারে। ঠিক আছে, এছাড়া আমরা যেহেতু সময়ের সঙ্গে পরিবর্তিত হয় ই এবং আই, তাহলে আমরা আরও একটা মান নির্ণয় করতে পারি যাকে আমরা বলি RMS মান, রুট মিন স্কোয়ার ভ্যালু। তো দেখা যাক ই বা আই এর RMS ভ্যালু কত। RMS মান, এটা 3 নম্বর RMS মান। তাহলে আমরা কি করব না, প্রথমে ই বা আইটাকে স্কোয়ার করে নেব, তারপর মিন করব, তারপর রুট করব। আগে স্কোয়ার করে নেব, তারপর মিন করব, তারপর রুট করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ERMS ইকুয়াল টু, দেখো রুট ওভার, আগে রুট করলাম, তারপর মিন করব আর স্কোয়ার করে নেব, ই স্কোয়ার ডিটি ডিভাইড বাই 0 to t/2, ও হ্যাঁ, ইন্টু ডিটি। ঠিক তো, দেখো এটা হয়েছে। ও এখানে একটা 0 to t/2, হ্যাঁ মিন করতে হবে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এটা 2/t ইন্টু ইন্টিগ্রেশন 0 to t/2 E0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা t ডিটি, আচ্ছা ইন্টু টু দি পাওয়ার হাফ। দেখো ঠিক আছে, ইকুয়াল টু তার কথা হবে এবারে 2E0 স্কোয়ার বাই টি সাইন স্কোয়ার ওমেগা টিকে আমরা ইন্টিগ্রেশন 0 to t/2 1 মাইনাস কস অফ 2 ওমেগা টি লিখতে পারি। দেখো এই যে হ্যাঁ, এটা বাই 2 আছে, সরি এই যে হচ্ছে। তাহলে এটা তুমি ইন্টিগ্রেশন করতে পারো, ইন্টিগ্রেশন করে কত হবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু E0 বাই
√2 দেখো হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 0.707 অফ E0। দেখো এটা তোমার অ্যাভারেজের মানের থেকে অনেক বেশি অ্যাকুরেট। সিমিলারলি আমরা IRMS বার করতে পারবো, এটাও হবে I0/√2 দ্যাট ইজ ইকুয়াল টু 0.707 অফ I0। তাহলে আমরা RMS ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালুর মান বার করতে পেরেছি। তাহলে এই E0 বা I যদি এদের রেশিও নিয়ে নাও, দেখো যদি এই অ্যাভারেজ ভ্যালু এবং এদের রেশিও নিয়ে নাও, ঠিক আছে, তুমি যদি রেশিও নিয়ে নাও ERMS বাই E অ্যাভারেজ, দেখো তুমি যদি RMS ভ্যালু এবং রেশিও নাও, এটা কত হবে দেখো, ERMS হচ্ছে E0/√2 আর এটা হচ্ছে E0 কত 2/√π, হ্যাঁ 2/π, ঠিক আছে। এগুলো দেখো কি হবে, একটু ভাগ করে দেখো 1.11, ঠিক আছে। দেখে নাও তুমি E0 ক্যান্সেল, π/√2, π/√2, ঠিক আছে, π/√2, দ্যাট ইজ ভ্যালু হচ্ছে 1.11। এটাকে আমরা বলি ফর্ম ফ্যাক্টর, দিস ইজ নোন অ্যাজ ফর্ম ফ্যাক্টর। আমরা দেখবে যে এসিগুলো পাই সেগুলো সব এই 1.11 মাল্টিপল হিসেবে পাই, 110, 220 এইভাবে পাই, ঠিক আছে, 330, 440 ভোল্ট আমরা এইভাবে পাই। সেই জন্য এই রেশিওটাকে আমরা বলি ফর্ম ফ্যাক্টর। এবারে এই পরিবর্তী প্রবাহের উপর আমরা যে সমীকরণগুলো শিখলাম তার উপর ভিত্তি করে কয়েকটা ছোট ছোট প্রবলেম আমরা দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন প্রথম প্রবলেমটা আমি বলছি, প্রবলেমটা আমরা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো প্রথম প্রবলেমে বলেছে একটি কয়েলের পাক সংখ্যা 10,000, এরিয়া 0.25 মিটার স্কোয়ার, কয়েলটি 100 বার প্রতি সেকেন্ডে ঘোরে একটি সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে, যার মান হচ্ছে 0.2 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ ইএমএফ কত? দেখো তাহলে প্রবলেমটা আমি একটু যদি প্রবলেম নাম্বার 1 আমাকে বলেছে পাক সংখ্যা n = 10,000, ঠিক আছে। এরিয়া অফ দ্য কয়েল কত বলেছে? এরিয়া অফ দ্য কয়েল 0.25 মিটার স্কোয়ার, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 100 পার সেকেন্ড, 100 বার প্রতি সেকেন্ডে ঘুরছে, ঠিক আছে। আর যে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরছে B = 0.2 ওয়েবার পার মিটার স্কোয়ার, 0.2 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকেই আমরা বলি টেসলা। ওয়েবার পার মিটার স্কোয়ারটাকেই আমরা বলি টেসলা। কি বার করতে বলেছে? বলেছে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, দেখি না ইএমএফ, ম্যাক্সিমাম ভ্যালু অফ ইএমএফ, ম্যাক্সিমাম ভ্যালু অফ ইএমএফ, ঠিক আছে। দেখো আমরা তো ফর্মুলা অলরেডি জেনে গেছি যে E = E0 sin ওমেগা টি, ঠিক আছে। যেখানে E0 হলো ম্যাক্সিমাম ইএমএফ = NBA ওমেগা, ঠিক আছে। দেখো তাহলে তুমি এখানে আমাকে ওমেগাটা বার করতে হবে, আমাকে এফ বলেছে, তুমি এখান থেকে ওমেগা বার করে নাও। হেন্স
ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ, এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, 10,000 ইন্টু 0.2 ইন্টু 0.25 ইন্টু 2 পাই ইন্টু 100, দেখো ঠিক আছে, এত ভোল্ট। এটা তুমি একটু ক্যালকুলেশন করে নিও, তাহলে সুবিধা হবে। দেখো ঠিক আছে, খুব ভালো প্রবলেম। এবারে আসি 2 নম্বর প্রবলেম। দেখো 2 নম্বর প্রবলেমটা খুব ভালো ভালো প্রবলেম দিয়েছে। দেখো 2 নম্বর প্রবলেম, বলছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দেখো, যেটা এই বোর্ডের সঙ্গে ইনওয়ার্ড ডিরেকশনে ভেতরের দিকে কাজ করছে। বলছে এর মধ্যে, দেখো এর মধ্যে একটা একটা বর্গাকার কুণ্ডলী, দেখো একটা বর্গাকার কুণ্ডলী, তার কর্ণ বরাবর অক্ষের সাপেক্ষে ঘুরছে। দেখো এই এটা কর্ণ বরাবর, তার কর্ণ বরাবর যে অ্যাক্সিস, দেখো এই যে কর্ণ বরাবর যে অ্যাক্সিস, এই অক্ষের সাপেক্ষে ঘুরছে। দেখে নাও, দেখো ঠিক আছে। আমি কি বলা হচ্ছে যে একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে পারপেন্ডিকুলার প্লেনে একটি বর্গাকার কুণ্ডলী, দেখো ABCD, তার BD কর্ণের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। দেখো তাহলে প্রশ্ন করেছে যে একবার পূর্ণ আবর্তনে, দেখো একবার পূর্ণ আবর্তনে উৎপন্ন তড়িৎচালক বলের মান কত? একবার পূর্ণ আবর্তনে ই এর মান কত? মান ইকুয়াল টু, দেখো ঠিক আছে। তো আমরা জানি যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে উৎপন্ন তড়িৎচালক বল পরিবর্তিত হবে, কিন্তু একবার পূর্ণ আবর্তনের জন্য বলো উৎপন্ন তড়িৎচালক বলের মান কত হবে? বলো অবশ্যই গড় মান, হ্যাঁ একবার পূর্ণ আবর্তনে ই অ্যাভারেজ মান কত হবে? 0। এটাই হবে তোমার অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো প্রবলেম। দেখো একবার পূর্ণ আবর্তনের জন্য ই অ্যাভারেজের মান হবে 0। ঠিক আছে। দেখো এরকম ছোট ছোট ধরনের প্রবলেম কিছু করতে পারলে সুবিধা আছে। এইবারে আমি আরো একটা প্রবলেম দিচ্ছি। I ইকুয়াল টু 3, I ইকুয়াল টু 4 সাইন 100 পাই টি প্লাস পাই বাই 6 অ্যাম্পিয়ার। দেখো এই একটা প্রবাহ মাত্রার পরিবর্তী প্রবাহ মাত্রার সমীকরণ, ঠিক আছে। বলছে আফটার টাইম টি ইকুয়াল টু 0, আফটার টাইম টি ইকুয়াল টু 0, দেখো টি ইকুয়াল টু 0 পর, টি ইকুয়াল টু 0 তে নয়, টি ইকুয়াল টু 0 পর, ঠিক আছে, হ্যাঁ 0, টাইম টি ইকুয়াল টু 0 যদি I ইকুয়াল টু I0 হয়, যদি I0 এর সঙ্গে সমান হয়ে যায়, ঠিক আছে, তবে
টি এর মান কত হবে তখন, টি এর ভ্যালু কত হবে। দেখো টি ইকুয়াল টু যখন 0 তখন নয়, ঠিক আছে, জিরোর পর যখন আই এবং আই জিরো সমান হবে, তাহলে এখানে আই জিরো কত, আই জিরো ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু আই জিরো হলে আমরা কি লিখব, 4 ইকুয়াল টু 4 সাইন 100 পাই টি প্লাস পাই বাই 6, ঠিক আছে। দেখো তাহলে হেন্স আমরা বলতে পারবো সাইন 100 পাই টি প্লাস পাই বাই 6 ইকুয়াল টু 1 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, দ্যাট ইজ পাই বাই 2। ঠিক আছে, দেখুন তাহলে তুমি এখানে টি বার করতে পারবে। তাহলে হেন্স 100 পাই টি প্লাস পাই বাই 6 ইকুয়াল টু পাই বাই 2। কি স্যার, ঠিক আছে, দেখুন তুমি পাই বাই 6 ডান দিকে চলে যাও, টি ইকুয়াল টু পেয়ে যাবে। হেন্স টি ইকুয়াল টু করে দেখো কত হয়, 1/300 সেকেন্ড, 1/300 সেকেন্ড। দেখো এটাও খুব ভালো প্রবলেম। কি ঠিক আছে স্যার, ঠিক আছে, দেখুন খুব ভালো ভালো প্রবলেম আমি যতগুলো পারি করে দিলাম। আরও একটা প্রবলেম করে দিই। কোশ্চেন নাম্বার 4 বলছে আই ইকুয়াল টু 100, আই ইকুয়াল টু 100 সাইন 100 পাই টি, 100 পাই টি। দেখো এটা একটা তোমাকে সমীকরণ দেওয়া হয়েছে, পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া হয়েছে, ঠিক আছে। বলছে এর আরএমএস ভ্যালু কত, হাফ সাইকেলে আরএমএস ভ্যালু কত, তাই তো। আই আরএমএস বলছে কোথায়, হাফ সাইকেলে, ঠিক আছে। বলছে হাফ সাইকেলে আরএমএস ভ্যালু কত, কি ঠিক তো। এই তো আমরা সহজে জানি আই আরএমএস ইকুয়াল টু লিখতে পারবো, আমরা করেই দেখিয়েছি আই জিরো বাই √2, ঠিক আছে। এখানে আই জিরো কত, 100 বাই √2, ঠিক আছে। দেখুন কি, হ্যাঁ ও আমি ইউনিট লিখতে ভুলে গেছি, অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা যদি বলা হয় এখানে আমি একটু অ্যাড করে, যদি বলা হয় আই অ্যাভারেজ কত হবে, আই জিরো বাই 2 বাই পাই অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো আমাকে বলতে পারতো যে আই অ্যাভারেজ এবং আই এর রেশিও মানে ফর্ম ফ্যাক্টর কত, ফর্ম ফ্যাক্টর, হ্যান্স ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু, দেখো আই আরএমএস বাই আই অ্যাভারেজ বা এদের অনুপাত কত, ঠিক আছে। তাহলে দেখো আই আরএমএস কত হয়েছে, ও সরি এটা ভ্যালুটা বসিয়ে দিই, ইকুয়াল টু 100 ইন্টু 200 বাই পাই। দেখো তাহলে আই আরএমএস হচ্ছে 100 বাই √2 আর এটা হচ্ছে 200 বাই পাই, ঠিক আছে। তাহলে দেখো কত হয়, হ্যাঁ পাই বাই 2√2, ঠিক আছে। তাহলে এইরকম ধরনের প্রবলেম তোমাকে দিতে পারে। ঠিক আছে।